আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স ও ব্যাংকিং এর টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য নামে যে অধ্যায়টি রয়েছে, আমরা ওই অধ্যায়টি নিয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। আমাদের টাইপ 1-এ আমরা আলোচনা করব অর্থের সময় মূল্যের ধারণা, গুরুত্ব এবং অর্থের সময় মূল্যের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা টাইপ 1 এখানে আমরা 1 থেকে 40 নম্বরের যেই সিরিয়ালটা রয়েছে এই সিরিয়ালের বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা একটু খেয়াল করে দেখি আমাদের একদম প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। আমাদের একদম প্রথম প্রশ্নে বলেছে প্রতিটি বিনিয়োগের সাথে কোনটি জড়িত থাকে। প্রতিটি বিনিয়োগের সাথে আমার জড়িত থাকে অপরচুনিটি কস্ট, বা যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে সুযোগ ব্যয়। কিভাবে জড়িত থাকে দেখো, সুযোগ ব্যয়ের ডেফিনেশনে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট হচ্ছে এমন এক ধরনের ব্যয় যেই ব্যয়টা হচ্ছে কি আমরা আসলে খালি চোখে দেখতে পাই না, বা এটা আসলে বাস্তবিক কোনো ব্যয় না আর কি। এটা একটা মনের অনুভূতি যে আমরা একটা সুবিধা গ্রহণ করার ফলে অন্য আরেকটা যে সুবিধা আমি গ্রহণ করতে পারছি না, বা অন্য একটা সুবিধা যে আমার ত্যাগ করে দিতে হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে সুযোগ ব্যয়। একদম বইয়ের ভাষায় বললে আমরা বলতে পারি একটি প্রকল্প গ্রহণ করার ফলে অন্য আরেকটি প্রকল্প গ্রহণ করতে না পারাটাকেই আমরা বলি হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে বিনিয়োগের সাথে জড়িত কোনটা হবে? জড়িত হবে হচ্ছে সুযোগ ব্যয়। এরপরে দেখো কি বলা আছে, সুরমা ব্যাংক 8 বছরে দ্বিগুণ শর্তে জনগণের নিকট থেকে টাকা নিয়েছে, এতে সুদের হার কত? ভাইয়া একটু আমরা খেয়াল করব। সুরমা ব্যাংক 8 বছরে দ্বিগুণ শর্তে জনগণের নিকট থেকে সে টাকা নিয়েছে। এখন আমার কাছে সুদের হার জানতে চায়, তাই না? আমরা ফিনান্সের একটা কনসেপ্ট জানি যেটার নাম হচ্ছে রুল 72। আমরা একটা কনসেপ্ট জানি যেটার নাম হচ্ছে কি রুল 72। রুল 72 বা রুল 72 জিনিসটা আসলে কি? রুল 72 হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যেই পদ্ধতিতে টাকা দ্বিগুণ হবে এমন শর্তে প্রকল্পের মেয়াদ অথবা সুদের হার নির্ণয় করা যায়। আবার বলছি দেখো, রুল 72 হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যেই পদ্ধতিতে টাকা দ্বিগুণ হবে এমন শর্তে প্রকল্পের মেয়াদ অথবা সুদের হার নির্ণয় করা যায়। সিস্টেমটা কি ভাইয়া? সিস্টেমটা হচ্ছে আমরা 72কে যদি আমরা মেয়াদ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে সুদের হার পাবো। তাহলে আমি টাকা জমা রাখতেছি কয় বছরের জন্য? 8 বছরের জন্য। তাহলে 72 ডিভাইড বাই 8, ক্যালকুলেটরে আমরা কাজটুকু করব। 72 ডিভাইড বাই 8 করলে কত আসে? 9। তার মানে আমার সুদের হার হচ্ছে 9%। আবার যদি আমার 9% দেওয়া থাকতো, অর্থাৎ আমার সুদের হার দেওয়া আছে, আমি মেয়াদ বের করব, সেক্ষেত্রে আমরা 72কে মেয়াদ দ্বারা ভাগ করে দিতাম। ওকে, এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে কি বলা আছে। বলা আছে ঋণ গ্রহণের পূর্বে পরিশোধের ক্ষমতা যাচাই না করা হলে কোনটি ঘটতে পারে? আমি ঋণ গ্রহণ করছি, ঋণ গ্রহণ করার আগে আমাকে এইটা ভাবতে হবে, এটা আমাকে পরিমাপ করতে হবে যে আমি কি এই ঋণটা পরিশোধ করতে পারবো কিনা। যদি ঋণটা আমি পরিশোধ করতে না পারি, এই জিনিসটা যদি আমি আগে থেকে এই জিনিসটা আমি যাচাই করে না নেই, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আমার কারবারটা দেউলিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার কারবারটা ব্যবসায়টা দেউলিয়া হয়ে যাবে। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 4 নম্বর প্রশ্নে কি বলেছে, এক্স ব্যাংক 6 বছরে দ্বিগুণ শর্তে জনগণের নিকট থেকে টাকা নিয়েছে, এক্ষেত্রে সুদের হার কত? দেখো ভাইয়া, যখনই আমি দেখব কোনো একটা নির্দিষ্ট মেয়াদে বা কোনো একটা নির্দিষ্ট সুদের হারে আমার প্রকল্পের টাকাটা দ্বিগুণ হচ্ছে, তখনই আমি বুঝে নিব যে এইখানে রুল 72 অ্যাপ্লাই করা যায়। এই যখনই আমি দেখব কোনো একটা প্রকল্পে নির্দিষ্ট মেয়াদে অথবা নির্দিষ্ট একটা পার্সেন্টেজে টাকা দ্বিগুণ হচ্ছে, ভাইয়া টাকা দ্বিগুণ হচ্ছে এমন শর্তেই আমরা আসলে রুল 72টাকে কাজে লাগাইতে পারবো। আদারওয়াইজ রুল 72কে আমরা ব্যবহার করতে পারবো না।
তাহলে এইখানে আমার কি দেওয়া আছে, মেয়াদ দেওয়া আছে, আমার কাছে সুদের হার জানতে চাইছে। তাহলে 72 ডিভাইড বাই 6, এখানে আসবে কত, আসবে হচ্ছে 72 ডিভাইড বাই 6, আসবে হচ্ছে 12%। তাহলে এখানে আমার সুদের হার কত পার্সেন্ট, সুদের হার হচ্ছে 12%। আচ্ছা, এরপর বলেছে রুল 72 অনুযায়ী 12% সুদের হারে 10,000 টাকা কত বছরে 20,000 টাকা হবে। তার মানে কি এইখানেও আমার টাকাটা কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। ভাইয়া যেখানেই আমার টাকা দ্বিগুণ হবে, যেখানেই আমার টাকা দ্বিগুণ হবে সেখানে আমরা রুল 72 অ্যাপ্লাই করব। টাকা দ্বিগুণ হলে আমি কি করব, রুল 72 অ্যাপ্লাই করতে পারবো। তো এইখানেও দেখো 10,000 টাকা 20,000 টাকা হয়ে যাচ্ছে 12% সুদের হারে, তাই না? তাহলে মেয়াদ কত বছর, মেয়াদ কত বছর, তাহলে ভাগ করে দাও 72 ডিভাইড বাই 12, কত বছর, 6 বছর। তার মানে 12% সুদের হারে, 12% সুদের হারে 10,000 টাকা 6 বছর পরে 20,000 টাকা হবে, তাই না? আচ্ছা, রুল 72 ব্যবহার করে নিচের কোনটি জানা যায়? রুল 72 ব্যবহার করে আমরা প্রকল্পের মেয়াদ জানতে পারি, আমরা প্রকল্পের সুদের হার জানতে পারি, সুদের হার জানতে পারি, প্রকল্পের মেয়াদও জানতে পারি, প্রকল্পের সুদের হারও জানতে পারি, তাই না? তাহলে উত্তর কি হবে, যেহেতু এখানে মেয়াদ দেওয়া আছে, 6 উত্তর হচ্ছে আমাদের জন্য গ। এরপর আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নের পরে। হ্যাঁ, 6 নম্বর প্রশ্নের পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 7। এই 6 নম্বর প্রশ্নের পরে আমরা চলে যাব কোথায়, চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 7। হ্যাঁ, 7 নম্বর প্রশ্ন দেখি। 7 নম্বর প্রশ্নে কি বলা আছে? 7 নম্বর প্রশ্নে বলেছে 100 টাকা বিনিয়োগ করে 6 বছর পরে 200 টাকা পাওয়া গেল, এক্ষেত্রে সুদের হার কত? ভাইয়া আমি বিনিয়োগ করছি কত টাকা, 100 টাকা, 6 বছর পরে আমি পাইছি কত টাকা, 200 টাকা। তাহলে এই যে আমি একটা টাকা বিনিয়োগ করার পরে দ্বিগুণ হয়ে গেল টাকাটা, তাই না? এই 100 টাকা হয়ে গেল কত, 200 টাকা। কয় গুণ হয়ে গেছে, 2 গুণ হয়ে গেছে। কয় বছরে, 6 বছরে। তাহলে 72 ডিভাইড বাই 6 করলে আসবে হচ্ছে খুব সম্ভবত 12, হ্যাঁ 12। তার মানে আমার এখানে সুদের হার 12%। সুদের হার কত পার্সেন্ট, সুদের হার 12%। আচ্ছা, 8 নম্বর প্রশ্নে কি বলেছে, ঋণ গ্রহণের পূর্বে কোনটি বিবেচনা করতে হয়? ঋণ গ্রহণের পূর্বে আমরা এটা চিন্তা করে দেখি, এটা আমি আসলে একবার আমরা চিন্তা ভাবনা করে দেখি যে ওই ঋণটা পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব কিনা, তাই না? তার মানে আমরা ঋণ গ্রহণের আগে বা ঋণ গ্রহণের পূর্বে আমরা এটা চিন্তা করি যে আমরা কি ওই ঋণটা পরিশোধ করতে পারবো কিনা, বা ওই ঋণটা পরিশোধ করতে আমরা সক্ষম কিনা, তাই না? তাহলে উত্তর কি হবে ভাইয়া? 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। 8 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হবে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 9। 9 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। 9 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে জনাব রফিক ক ব্যাংক থেকে 8 বছরে দ্বিগুণ 8 বছরে দ্বিগুণ পরিশোধের শর্তে 1 লক্ষ টাকা। খেয়াল করো, প্রথমটা কি বলছে, জনাব রফিক ক ব্যাংক থেকে 8 বছরে দ্বিগুণ হবে এমন শর্তে 1 লক্ষ টাকা, এবং খ ব্যাংক থেকে মাসিক 10% চক্রবৃদ্ধি সুদে 8 বছরে পরিশোধের শর্তে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলেন। আমাকে বলছে ক ব্যাংকের সুদের হার কত। ভাইয়া আমার যেহেতু টাকাটা দ্বিগুণ হবে এবং আমি যেহেতু মেয়াদ জানি, ভাইয়া টাকা দ্বিগুণ হবে এমন শর্তে একটা প্রকল্পের মেয়াদ এবং সুদের হার বের করা যায় রুল 72 ব্যবহার করে। কি ব্যবহার করে? কি ব্যবহার করে ভাইয়া? রুল 72 ব্যবহার করে, তাই না? তাইলে আমরা রুল 72 করে যদি এখানে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের 72 ডিভাইডেড বাই 8 সমান সমান 1 মিনিট, 72 ডিভাইডেড বাই 8 সমান সমান কত পার্সেন্ট? 9%। তাহলে আমাদের সুদের হার কত পার্সেন্ট আসে? সুদের হার আসে হচ্ছে 9%। সুদের হার আসে কত পার্সেন্ট? 9%। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে 10 নম্বর প্রশ্নটায়। আমাদের 10 নম্বর প্রশ্নে কি বলেছে আমরা দেখি। 10 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে খ ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য সূত্র কি হবে। আচ্ছা, খ ব্যাংকের কাহিনীটা একটু দেখা লাগবে আমাদের। খ ব্যাংকের ঘটনাটা কি বলছিল আরেকবার একটু দেখি। খ
এই জায়গায় বলছে খ ব্যাংক মাসিক 10% চক্রবৃদ্ধি সুদে 8 বছরে পরিশোধের শর্তে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণের প্রস্তাব পায়। অর্থাৎ সে বর্তমানে 1 লক্ষ টাকা ঋণ নিবে, বর্তমানে 1 লাখ টাকা ধার নিবে, 8 বছরের জন্য মাসিক চক্রবৃদ্ধি 10 বছর, মাসিক চক্রবৃদ্ধি 10%। তার মানে আমার এখানে নির্ণয় করতে হবে ফিউচার ভ্যালু, আমার এখানে নির্ণয় করতে হবে কি ফিউচার ভ্যালু, তাই না? আচ্ছা, ফিউচার ভ্যালু আমরা বের করব। তাহলে দেখো ভাইয়া ফিউচার ভ্যালুর সূত্র আছেই কয়টা ভাইয়া? আমাদের এইখানে ফিউচার ভ্যালুর সূত্র আছে কয়টা? 2টা, গ আর ঘ। এর মধ্যে চক্রবৃদ্ধি যেহেতু বলছে, মাসিক চক্রবৃদ্ধি, এই যে এম এর সূত্রটা হচ্ছে চক্রবৃদ্ধির সূত্র, তাইলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ঘ। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ঘ। এরপর দেখো 11 নম্বর প্রশ্নে বলেছে মেয়াদ শেষে জনাব রফিক খ ব্যাংক থেকে কত টাকা পরিশোধ করবে। দেখো 1 লক্ষ টাকা মাসিক 10% চক্রবৃদ্ধি সুদে 8 বছরের জন্য সে টাকাটা নিছিল ব্যাংক থেকে, তাই না? তো এই টাকাটা সে যদি পরিশোধ করে তাহলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে। আমরা এই সূত্রটাতে মান বসাবো, যেহেতু আমাদের 10-এর উত্তর ঘ ছিল। তো এই সূত্রটায় আমরা যদি মান বসাই, দেখো এফবি পিভি সমান সমান কত? 1 লক্ষ, 1 2 3 4 5, 1 লক্ষ। সূত্র অনুযায়ী 1 ডিভাইড বাই সুদের হার 10%, 0.10। এম মানে হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা 12 বার। এরপরে কি গিয়া কি হবে? এন মানে হচ্ছে বছর, 8 বছর, এন মানে 12 বার, তাই না? ওকে। এরপরে দেখো 1 2 3 4, আরে তোমরা এটা ক্যালকুলেশন করে নিও তোমরা, হ্যাঁ ক্যালকুলেশন করে নিও। তবে আমি তোমাদেরকে একটা জায়গায় সাবধান করে দেই, একটা জায়গায় তোমাদেরকে সাবধান করে দেই, সেটা হচ্ছে এইটুকু ক্যালকুলেশন একসাথে করবা, একসাথে ক্যালকুলেটারে করবা, ঠিক আছে? ভেঙে ভেঙে করলে কিন্তু মান ভিন্নটা চলে আসবে। একসাথে ক্যালকুলেশন করবে, এতটুকু ক্যালকুলেশন করলে দেখবা আমাদের উত্তর চলে আসবে কত? 2,21,747 টাকা। তাহলে 11 নম্বর প্রশ্নের উত্তর কত? 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 12। 12 নম্বর প্রশ্নে কি বলেছে? 12 নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে। 12 নম্বর প্রশ্নে বলতেছে কিস্তি পরিশোধের সক্ষমতা বিবেচনা করে ঋণ গ্রহণ করলে ঋণ পরিশোধ করা সহজ হয়। আমি কি আমার ঋণের টাকা পরিশোধ করতে পারবো কিনা, ওই অ্যাবিলিটি, ওই ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে কিনা, সবার আগে আমার ওই জিনিসটা চেক করতে হবে। ওইটা দেখার পরে এরপর আমাকে ঋণ গ্রহণ করতে হবে, তাই না? তো ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনা করে আমরা যদি ঋণ গ্রহণ করি তাহলে আমাদের জন্য ঋণ পরিশোধ করা সহজ হয় এবং প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা বজায় থাকে। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2। এরপর দেখো কি বলেছে, রূপক ব্যাংক 5 লক্ষ টাকা 9 বছরে দ্বিগুণ হওয়ার প্রস্তাব দিলে সুদের হার কত? ভাইয়া দ্বিগুণ হবে, তাই না? আমি কি বলেছিলাম, যে কোনো একটা প্রকল্পের টাকা দ্বিগুণ হবে এমন শর্তে আমরা যদি প্রকল্পের মেয়াদ এবং সুদের হার ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? রুল 72 ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? রুল 72 ব্যবহার করতে পারি। তো এই প্রশ্ন আমরা একই কাজ করব, আমরা 72কে ভাগ দিয়ে দিব কত দ্বারা? বছর দ্বারা, 9 বছর, তাই না? এই তাহলে 72 ডিভাইড বাই 9 করলে কত আসে দেখি? 72 ডিভাইড বাই 9 করলে আসে হচ্ছে 8 বছর, সরি 8 বছর দেওয়া আছে, তাহলে হচ্ছে 8%। তাহলে সুদের হার কত? 8%। 5 লক্ষ টাকা 9 বছরে দ্বিগুণ হবে, 5 লক্ষ টাকা 9 বছরে দ্বিগুণ হবে যদি আমার সুদের হার হয় 8%। এর পরের প্রশ্নটায় যাব ভাইয়া। এর পরের প্রশ্নটা কত? 14 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 14তে কি বলা আছে? বলা আছে বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়? বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়? দেখো বিনিয়োগ করা বা না করার সাথে আমার যে জিনিসটার সম্পর্ক সেটাকে আমরা বলি সুযোগ ব্যয়, অর্থাৎ অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। রুল 72 অনুযায়ী 9000 টাকার 9% সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ এই দ্বিগুণ বলা মানেই রুল 72। রুল 72 কি? উপরে সবসময় 72, নিচে মেয়াদ বা সুদের হার যেটা থাকবে ওইটা দ্বারা ভাগ করবো আমরা। তাহলে 72 ডিভাইড বাই 9, তাহলে আসবে কত? 8 বছর। 8 বছর।
8 বছর। তাহলে আমার 9,000 টাকার 9% করে যদি সুদের হার দেওয়া হয়, 9% করে যদি সুদের হার দেওয়া হয়, তাহলে 8 বছর পরে টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। ওকে, এরপরে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 16 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে অর্থের সময় মূল্য যেসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অর্থের সময় মূল্য যেসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমার প্রকল্প মূল্যায়নের জন্য, ঋণ গ্রহণের জন্য। দেখো, আমি ঋণ গ্রহণের সময় আমাকে চিন্তা করতে হয়, আমি যদি এখন 8,000 টাকা ঋণ গ্রহণ করি, যদি আমাকে 10% করে সুদ দিতে হয়, এই লোনটা শোধ করতে যদি আমার 10 বছর সময় লাগে, তাহলে 10 বছর পরে আমার কত টাকা পরিশোধ করতে হবে, তাই না? তাহলে আমি যখন ঋণ গ্রহণ করি তখন কিন্তু অর্থের সময় মূল্যের চিন্তাটা আমার মাথায় ঘুরতে থাকে। আমি হয়তো কাগজে কলমে অঙ্কটা করছি না, বাট এই জিনিসটা কিন্তু আমার মাথায় ঘোরাঘুরি করতেছে। এরপরে দেখো, প্রকল্প মূল্যায়নের সময় আমাকে কোনো একটা প্রকল্প বলল যে ভাইয়া তুমি যদি এখন আমার প্রকল্পে 10,000 টাকা বিনিয়োগ করো, আমি তোমাকে 8% হারে সুদ দিব। কয় বছরের জন্য? 9 বছরের জন্য। আবার কোনো একটা প্রকল্প বলল না ভাইয়া তুমি আমার কাছে 1 লাখ টাকা বিনিয়োগ করো, আমি তোমাকে 9 বছর পরে 2 লাখ টাকা দিব। এখন আমি কোন প্রকল্পে টাকা বিনিয়োগ করব? এখানেও কিন্তু আমার কি করা লাগবে? অর্থের সময় মূল্যের ধারণাটা ব্যবহার করতে হবে। তাহলে 2 আর 3 হচ্ছে এটার উত্তর। এরপর দেখো, সাউথ ইস্ট ব্যাংক 7 বছরে টাকা দ্বিগুণ হওয়ার শর্তে আমানত সংগ্রহ করেছেন। 7 বছরে টাকা দ্বিগুণ হবে, তাই না? তাহলে 72 ডিভাইড বাই 7, এই 72 ডিভাইড বাই 7 করলে কত আসে? করলে হচ্ছে 10.28%। 10.28%। এই যে দেখো কোথায় আছে? খ নম্বরে। তাহলে আমাদের 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। 17 নম্বর প্রশ্নের উত্তর কি? 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 18তে। 18 নম্বর প্রশ্নে বলেছে ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র কোনটি? ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র হচ্ছে এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইড বাই এন, তাই না? এটা হচ্ছে কি আমাদের ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র। এই কি বের করার সূত্র? ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র। তাহলে উত্তর হচ্ছে ক। এখন তোমরা বলতে পারো ভাই এটাও তো ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র, এটাও ভবিষ্যৎ মূল্য বের করার সূত্রই তো, কিন্তু অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এন ইন্টু এম, কিন্তু এই জায়গায় প্লাস চিহ্ন দেওয়া, যে কারণে এই সূত্রটা ভুল। আর এই সূত্রটাও তো আমাদের হচ্ছে না, কারণ পিভি উপরে হয় না, এটা আমরা গুণ করে দিই আর কি। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1। 18-র উত্তর 1। চলে যাব প্রশ্ন নাম্বার 19। 19 নম্বর প্রশ্নে বলেছে একাধিক বাট্টাকরণের বর্তমান মূল্য। বাট্টাকরণ বলতে আমরা বলতে পারি চক্রবৃদ্ধি। বাট্টাকরণ বলতে আমরা বলতে পারি কি? চক্রবৃদ্ধি। বর্তমান মূল্য বের করার সূত্র কোনটা? বর্তমান মূল্য বা পিভি। এই বর্তমান মূল্য বা পিভি সমান সমান আর যাই হোক এফবি উপরে থাকবে। এই সূত্র যেটাই হোক না কেন এফবি কই থাকবে? উপরে থাকবে, ফিউচার ভ্যালুটা উপরে থাকবে। তো এইরকম সূত্র আছেই কোনটা? শুধুমাত্র খ নাম্বারটা, তাই না? এছাড়াও আমরা যদি সূত্রটা মুখস্থ রাখি তাহলে আমরা করতে পারি যে পিভি সমান সমান এফবি ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। যেহেতু আমাকে বলছে বার্ষিক বাট্টাকরণ বা একাধিকবার বাট্টাকরণ, সেক্ষেত্রে সূত্র হচ্ছে যেখানে যেখানে আই আছে ওইখানে ওইখানে এম দ্বারা ভাগ করব, যেখানে যেখানে এন আছে ওইখানে ওইখানে এম দ্বারা গুণ করে দিব। সেক্ষেত্রে উত্তর কত? উত্তর হচ্ছে খ। চলে যাব হচ্ছে আমি প্রশ্ন নাম্বার 20। 20 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে অর্থের সময় মূল্যের কারণ কোনটি? অর্থের সময় মূল্যের জন্য প্রধানত দায়ী হচ্ছে সুদের হার। অর্থের সময় মূল্যের জন্য দায়ী কে? অর্থের সময় মূল্যের জন্য দায়ী হচ্ছে সুদের হার। বিদ্যমান দুটি প্রকল্পের একটিতে বিনিয়োগ করলে অন্যটির থেকে প্রত্যাশিত আয়কে কি বলে? বিদ্যমান দুটি প্রকল্পের একটিতে বিনিয়োগ করলে অন্যটি থেকে প্রত্যাশিত আয়কে কি বলে? ওইটাকে বলা হয় সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। একাধিক প্রকল্পের মধ্যে একটি প্রকল্প বাছাই করে নেওয়া, অন্য প্রকল্পগুলো ছেড়ে দেওয়াকে আমরা সুযোগ ব্যয় বলি। একটি সুবিধা গ্রহণ করার ফলে অন্য আরেকটি সুবিধা গ্রহণ করতে না পারার
যেই অক্ষমতা বা ব্যর্থতা তাকে আমরা সুযোগ ব্যয় বলি। 22 নম্বর প্রশ্নে যাব। রুল 72 অনুযায়ী নিচের কোনটিকে সুদের হার দিয়ে ভাগ করতে হয়? রুল 72 অনুযায়ী যাই হোক না কেন সবকিছুকেই 72 দিয়ে আমরা ভাগ করি। যদি আমাদের সুদের হার দেওয়া থাকে 72কে সুদের হার দ্বারা ভাগ করলে আমরা মেয়াদ পাই। যদি আমার মেয়াদ দেওয়া থাকে 72কে মেয়াদ দ্বারা ভাগ করলে আমরা সুদের হার পাই, তাই না? আচ্ছা, এরপরে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 23 নম্বর প্রশ্নে বলেছে দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে ভবিষ্যৎ আয়ের সাথে কোনটি তুলনা করতে হয়? কি বলছে? দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে ভবিষ্যতের আয়ের সাথে আমি তুলনা করি হচ্ছে বর্তমান ব্যয়ের। এই মূল্যায়ন করি কিসের? বর্তমান ব্যয়। আচ্ছা, তাহলে দেখো উত্তরটা কি হয়। 23 উত্তর হচ্ছে বর্তমান ব্যয়। ভাইয়া, আমি ভবিষ্যতে আয় যেটা করব ওইটার সাথে আমার বর্তমানে কত টাকা ব্যয় করতে হচ্ছে ওটার একটা তুলনা করতে হবে। তুলনা করে দেখতে হবে বর্তমানে আমি যেই টাকাটা ব্যয় করতেছি ওই টাকাকে ভবিষ্যৎ মূল্যে কনভার্ট করার পরে আমি ভবিষ্যতে আয় যেটা পাচ্ছি ওইটা কি এই ভবিষ্যতের ব্যয়ের সমান হচ্ছে কিনা। ব্যাপারটা বুঝো। ফর এক্সাম্পল, আমি কোনো একটা প্রকল্প থেকে ভবিষ্যতে আয় করার সম্ভাবনা হচ্ছে আমার 1000 টাকা এবং ওই 1000 টাকা আয় করার জন্য আমার বর্তমানে ব্যয় করা লাগতেছে মনে করো 700 টাকা এবং এইটার মধ্যে একটা টাইম পিরিয়ড আমরা ধরে নিলাম মনে করো 5 বছর। এই ধরে নিলাম টাইম পিরিয়ড কত? 5 বছর। তাহলে এই 700 টাকা তো বর্তমান ব্যয়। এই 700 টাকার 5 বছর পরে মূল্য কত? 5 বছর পরে মূল্য কত? 5 বছর পরে এই 700 টাকা কি 1000 টাকার বেশি হবে নাকি 1000 টাকার কম হবে? যদি 1000 টাকার চাইতেও বেশি হয় তাহলে তো ওই প্রকল্পে বিনিয়োগ করে আমার কোনো লাভ নাই। যদি 1000 টাকার সমানও হয় তাইলেও তো বিনিয়োগ করে লাভ নাই। যদি দেখি যে না, বর্তমানে 700 টাকা 5 বছর পরের 1000 টাকার চাইতে কম, তার মানে আমার জন্য ওই বিনিয়োগ প্রকল্পটা প্রফিটেবল, ওইটার মধ্যে আমি টাকাটা বিনিয়োগ করব। এরপর দেখো 24-এ বলা আছে রুল 72কে মেয়াদ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? সুদের হার পাওয়া যায়। জনাব পাবেল 6% মুনাফায় 90,000 টাকা ব্যাংকে জমা রাখলে কত বছরে দ্বিগুণ হবে? ভাইয়া দ্বিগুণ হবে। এই এমসিকিউটা অনেক বেশি আসে কিন্তু, হ্যাঁ, প্রত্যেক বোর্ডে আসবে এই এমসিকিউটা, প্রতিটা বোর্ডে আসবে, আমি বলে দিলাম না 100% কমন, প্রতিটা বোর্ডে আসবে। হ্যাঁ, হুবহু এটা আসবে না, বাট এই রুল 72 দিয়ে এরকম একটা এমসিকিউ আসবে। তাহলে ভাগ করে দিয়ে আমি 72কে ভাগ করব কত দিয়ে? 6 দিয়ে ভাগ করব। তাহলে 72 ভাগ 6 করলে আমার কত আসবে? 12। তাহলে কত বছর? 12 বছরে টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। চলে যাই আমরা প্রশ্ন নাম্বার 26-এ। 26 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে প্রকল্প মূল্যায়নে কোনটি গুরুত্বপূর্ণ? যে কোনো একটা প্রকল্প মূল্যায়ন করার সময় আমার অর্থের সময় মূল্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। রুল 72-এর ক্ষেত্রে কোন পদ্ধতিতে সুদ গণনা করা হয়? 27 নম্বর প্রশ্ন, রুল 72-এর ক্ষেত্রে কোন পদ্ধতিতে সুদ গণনা করা হয়? সুদ গণনা করা হয় বার্ষিক চক্রবৃদ্ধিতে, অর্থাৎ বছরে সুদ একবার দিব এই চিন্তা করে আমরা রুল 72 দিয়ে অঙ্ক করি। বছরে সুদ একবার দিব এই চিন্তা করে আমরা কি করি? রুল 72টা ব্যবহার করি। 28 নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে? বলা আছে কোনটির ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম? বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি করতে হয়? আমাদের অর্থের সময় মূল্যর ভূমিকাটা পালন করতে হবে, অর্থের সময় মূল্যের কাজটা করতে হয় আর কি। বিনিয়োগকারীর নিকট প্রকল্প মূল্যায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিনিয়োগকারীর নিকট প্রকল্পের মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থের সময় মূল্য। দেখো অর্থের সময় মূল্য মূলত আমার দুইটা জায়গায় কাজে লাগে। একটা হচ্ছে আমার বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বিনিয়োগ সিদ্ধান্ত, আরেকটা হচ্ছে আমার প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কি প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে। এই দুইটা ক্ষেত্রে আমার বিনিয়োগ সিদ্ধান্ত অর্থের সময় মূল্যটা সবচাইতে বেশি দরকার পড়ে বা সবচাইতে বেশি কাজে লাগে। 30 আর 31 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। জনাব রাতুল তার সঞ্চিত 5 লক্ষ টাকা বার্ষিক 6% সুদের হারে ব্যাংকে বিনিয়োগ করতে চাইলেন। 5 লক্ষ টাকা 6% হারে বিনিয়োগ করতে চাইলেন। তার বন্ধু তাকে বললেন যে না বন্ধু, তুমি এটা কইরো না, না করে
টাকাটা জমি কিনো, 8 বছর পরে তোমার 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা হয়ে যাবে, অর্থাৎ এখানে টাকাটা দ্বিগুণ হবে, তাই না? তাহলে এখানে সুদের হার কত থাকে? এখানে সুদের হার থাকে হচ্ছে তোমার 72 ডিভাইডেড বাই 8, সুদের হার থাকে হচ্ছে 9%। এই সুদের হার থাকে কয় পার্সেন্ট? 9%। প্রশ্ন কি করবে আমরা জানি না, কিন্তু প্রফিটেবল হচ্ছে জমি কেনা। তার কারণ কি একটু দেখে নাও, প্রশ্নে যা বলছে আমরা পরে বুঝবো। রাতুল তার 5 লক্ষ টাকা বার্ষিক 6% হারে ব্যাংকে বিনিয়োগ করতে চাইলো, তাই না? তাইলে সে যদি 5 লাখ টাকা, খেয়াল করো, সে যদি 5 লক্ষ টাকা কয় বছরের জন্য, ধরে নিলাম 8 বছরের জন্য, 8 বছরের জন্য ব্যাংকে জমা রাখে, সে 6% করে সুদ পাবে। কয় পার্সেন্ট করে? 6% করে সুদ পাবে। অন্যদিকে তার বন্ধু তারে পরামর্শ দিছে এলাকায় জমি কিনতে, সে যদি এলাকায় জমি কিনে তাহলে সে 5 লক্ষ টাকা 8 বছর পরে 10 লক্ষ টাকা হয়ে যাবে, 10 লক্ষ টাকা হয়ে যাবে। যেহেতু টাকাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, আমরা তাহলে এখানে সুদের হারটা বের করতে পারি। সুদের হার বের করতে পারি এইভাবে, 72 ডিভাইড বাই 8 সমান সমান কত পার্সেন্ট? 9%। তাহলে সে ব্যাংকে টাকা জমা রাখলে সুদ পায় 6% করে, আর সে যদি কি করে, জমি কিনে, তাহলে সুদ পায় 9% করে, তাই না? এখন আমরা দেখি প্রশ্নে আসলে আমাদের কাছে কি চাইছে। ও আচ্ছা, দেখো প্রশ্নে আমরা যা বের করছি এগুলাই চাইছে আমাদের কাছে। প্রশ্নে আমাদেরকে বলেছে জনাব রাতুলের জমি ক্রয়ের সুযোগ ব্যয় কত। মাত্রই বের করছিলাম, জমি ক্রয়ের সুযোগ ব্যয় হচ্ছে 9%। এই জমি ক্রয়ের সুযোগ ব্যয় কত পার্সেন্ট? ও আচ্ছা, জমি ক্রয়ের সুযোগ ব্যয়, সরি সুযোগ ব্যয়, জমি ক্রয়ের ইয়ানা। খেয়াল করে দেখো, সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট মানে কি, যে আমরা একটা প্রকল্প গ্রহণ করার ফলে অন্য আরেকটা প্রকল্প যে আমি গ্রহণ করতে পারছি না, এই যে যেই প্রকল্পটা আমি গ্রহণ করতে পারতেছি না, ওইটাকে আমরা সুযোগ ব্যয় বলি। মানে তুমি দেখো, মনে করো যে আমার কাছে এ নামের একটা প্রকল্প আছে, বি নামের একটা প্রকল্প আছে। আমি এ নামের প্রকল্পটা যদি গ্রহণ করি, তাহলে বি নামের প্রকল্পটা গ্রহণ করতে পারলাম না। তাইলে এ নামের প্রকল্পের সুযোগ ব্যয় হচ্ছে বি নামের প্রকল্পটা, এ নামের প্রকল্পের সুযোগ ব্যয় কি? বি নামের প্রকল্পটা। বোঝা গেছে আমার কথা? তাইলে আমি যদি মানে জনাব রাতুল সে যদি জমি কেনে, তাহলে কিন্তু ব্যাংকের সে যে 6% ইন্টারেস্ট পাইতো, ওইটা কিন্তু সে আর পাবে না। তাহলে জমি কেনার ফলে তাকে 6% ইন্টারেস্ট ছেড়ে দিতে হচ্ছে। তাহলে জমি কেনার সুযোগ ব্যয় কোনটা? জমি কেনার সুযোগ ব্যয় হচ্ছে 6%, তাই না? জনাব রাতুলের সিদ্ধান্ত গ্রহণের রুল 72 প্রয়োগ হয়েছে, রুল 72 ব্যবহার করতে হবে। ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক ছিল না। ব্যাংকে টাকা জমা রাখলে সে 6% সুদ পাইতো, আর যদি সে জমি ক্রয় করে তাহলে সে সুদ পায় 9%। তাহলে অবশ্যই তার জন্য 9% প্রফিটেবল। তাহলে ব্যাংকে টাকা জমাটা তার জন্য লাভজনক না। বন্ধুর পরামর্শ যুক্তিযুক্ত ছিল, হ্যাঁ এটা উত্তর। তাহলে 1 ও 3, 1 ও 3 কই আছে ভাইয়া? খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। এই উত্তর হচ্ছে কি? খ। চলে যাব প্রশ্ন নাম্বার 32। 32 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে যে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কোনটি বিবেচনা করতে হয়? আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে বিবেচনা করতে হয় কিস্তি পরিশোধের ক্ষমতা। অর্থাৎ আমি যে ঋণটা নিলাম, এই ঋণের বিপরীতে আমাকে যে কিস্তি দিতে হবে, এই টাকাটা যে আমার শোধ করতে হবে, ওই সক্ষমতা, ওই অ্যাবিলিটি আমার আছে কিনা, এটা যাচাই করতে হবে। 33-এ বলা আছে দেখো, অর্থায়নের সাথে জড়িত বেশিরভাগ সিদ্ধান্তের মূলে কোন ধারণাটি জড়িত? ধারণা জড়িত হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা জড়িত। 34 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্য নির্ণয়কারী উপাদান কোনটি বা পার্থক্যকারী উপাদান কোনটি? অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য, অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্যকারী উপাদান হচ্ছে সুদের হার। কিসের হার? সুদের হার। সুদের হারের আরেক নাম হচ্ছে বাট্টার হার। এই দুইটা কথা কি একই টাইপের কথা? হ্যাঁ, এই দুইটা কথা একই। তাহলে 2 ও 3 কই আছে? গ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি? প্রশ্নের উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 35। 35 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটির কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে? পার্থক্য ঘটে কিসের কারণে? সুদের হারের কারণে। দেখো, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের বা
অর্থের মানের যেই পরিবর্তনটা হয়, এই পরিবর্তন হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সুদের হার। 36 নম্বর প্রশ্ন বলেছে অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কিসের ভিত্তিতে গৃহীত হয়? অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কিসের ভিত্তিতে গৃহীত হয়? গৃহীত হয় অর্থের সময় মূল্যের উপর ভিত্তি করে। 37 নম্বর প্রশ্ন বলেছে অর্থায়নের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য কি? অর্থের মূল্য হচ্ছে পরিবর্তনশীল। অর্থের মূল্য কি? অর্থের মূল্য পরিবর্তনশীল। চলে যাব প্রশ্ন নাম্বার 38। বলা আছে 6 বছর পর 5 লক্ষ টাকা দ্বিগুণ হলে সুদের হার কত? তাহলে 72 ডিভাইড বাই 5, 72 ডিভাইড বাই 5 14.4। সুদের হার কত? 5 লক্ষ টাকা, ওহো সরি 6 বছর দেওয়া, তাই না? তাহলে 5 লক্ষ ডিভাইড বাই 6 বছর, বছর দিয়ে ভাগ করব, তাইলে 72 ডিভাইড বাই 6 আসবে কত? 12%। আসবে কত? 12%। তাহলে উত্তর হচ্ছে ক। এরপরে বলেছে 39-এ বিধি 72 কি? বিধি 72 হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যেই পদ্ধতিতে টাকা দ্বিগুণ হবে এমন শর্তে প্রকল্পের মেয়াদ অথবা সুদের হার নির্ণয় করা যায়। তার মানে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ করার একটা হিসাব হচ্ছে রুল 72 বা রুল 72। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে 9% সুদের হারে রুল 72-এ কত বছরে টাকা 14 লক্ষ টাকা হবে? 7 লক্ষ টাকা কত হয়ে যাবে? 14 লক্ষ টাকা হয়ে যাবে, তার মানে দ্বিগুণ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি? 72 ডিভাইড বাই 9, 72কে আমরা ভাগ করব 9 দিয়ে, তাহলে আসবে কত? 8 বছর। 8 বছর। তাহলে আমাদের উত্তর কি ভাইয়া? 40-এর উত্তর হচ্ছে 8 বছর। এরপর আমরা চলে যাব, এরপর আমাদের আর প্রশ্ন নাই ইনশাআল্লাহ। আমরা আগামী ক্লাসে টাইপ 2 ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি এই জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। তোমরা যারা যারা টাইপ 1 এর ক্লাসটা করলা তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমরা এই পুরো এমসিকিউ সিরিজে চেষ্টা করছি কত সহজে সুন্দরভাবে সাবলীলভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে এমসিকিউগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। আমরা আমাদের চেষ্টার সর্বোচ্চটা দিচ্ছি। তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবা। সবচাইতে বড় কথা কিছুটা পরিশ্রম করবা। পরিশ্রম করলে ইনশাআল্লাহ দেখবা তুমি তোমার রাস্তায় বা তুমি তোমার ইচ্ছামতো সফলতা অর্জন করতে পারবে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।